কাহিনী শুরু হয় আমাদের একটি আলাদা দুনিয়া দেখিয়ে, যেখানে শুধু 4টি নেশন রয়েছে। যেমন ফায়ার নেশন, ফায়ার নেশনের লোকেরা আগুনকে কন্ট্রোল করতে পারে। ওয়াটার নেশন, ওয়াটার নেশনের লোকেরা জলকে কন্ট্রোল করতে পারে। এয়ার নেশন, এয়ার নেশনের লোকেরা বায়ুকে কন্ট্রোল করতে পারে। এরপর আর্থ নেশন, আর্থ নেশনের লোকেরা মাটিকে কন্ট্রোল করতে পারে, যাকে বেন্ডিং বলা হয়ে থাকে। যেমন ফায়ার বেন্ডিং, ওয়াটার বেন্ডিং, আর্থ বেন্ডিং, এয়ার বেন্ডিং। এরা যুগ যুগ ধরে একে অপরের সাথে শান্তি বজায় রেখে চলেছে, কারণ এদের মধ্যে শান্তি বজায় রাখার দায়িত্ব হলো অবতারের, যে আগুন, জল, বায়ু, মাটি এই 4টি এলিমেন্টকে একসাথে ব্যবহার করার ক্ষমতা রাখে, যে অপার শক্তির মালিক। কিন্তু অবতার অমর নয়। অবতারের মৃত্যুর পর এক নতুন অবতারের জন্ম হয়, আর এবার এই নতুন অবতারের জন্ম হয়েছে এয়ার নেশনে। এরপর সিন চেঞ্জ হয়, আমাদের ফায়ার নেশনের রাজধানী দেখানো হয়, যেখানে ফায়ার নেশনের সৈন্যরা একজন আর্থ বেন্ডারের পিছনে পড়েছিল, কারণ তার কাছে ফায়ার নেশনের পরবর্তী হামলার কৌশল রয়েছে একটি স্ক্রোলের মধ্যে, যা আর্থ নেশনে হবে। আর জানা গেছে কি ফায়ার নেশন আর্থ নেশনে হামলা করতে চলেছে। সেই লোকটি এতগুলো সৈনিক দেখে বুঝে যায় যে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, কিন্তু এই খবর আর্থ নেশনে পৌঁছানো খুবই জরুরি। এই জন্য এই লোকটি সেই স্ক্রোলটি তার সাথীকে দিয়ে দেয়, আর এখানেই থেকে ফায়ার নেশনের সৈন্যদের আটকায় আর বলে এটা আর্থ কিং এর কাছে পৌঁছাও, যুদ্ধ হতে চলেছে। ফায়ার নেশনের সৈন্যরা তাকে ধরে ফায়ার নেশনের কিং রাজা সুজিনের কাছে নিয়ে আসে। এখানে এসে এই লোকটি বুঝতে পায়, জানতে পায় যে এটা রাজা সুজিনের একটি চাল ছিল। সে সব নেশনের ধ্যান আর্থ নেশনকে বাঁচানোর দিকে রাখতে চাইছিল, যাতে সে ইয়ার নেশনের টেম্পলে হামলা করতে পারে, কারণ এর পরবর্তী অবতার ইয়ার নেশন থেকে আসবে। আর সুজিন এটা জানতো না যে এই অবতার কে, তো সে সব ইয়ার বেন্ডারদের মারতে চায়, কারণ তার এই পুরো দুনিয়ায় রাজ করার স্বপ্নে অবতারই একমাত্র কাঁটা হয়ে আছে, আর সে সেই কাঁটাকে সরিয়ে এই পুরো দুনিয়ায় নিজের রাজত্ব কায়েম করতে চায়। এরপর আমাদের অ্যাংকে দেখানো হয়, যে 12 বছরের একটি ছেলে, কিন্তু খুবই অসাধারণ একজন ইয়ার ব্যান্ডার। এখন অ্যাং নিজের মাস্টার ও বন্ধু গ্যাতসুর সাথে দেখা করে, যে অ্যাংকে আজকে হওয়া ধূমকেতু মহা উৎসবের জন্য প্রস্তুতি নিতে বলে, যা 100 বছর পর একবার শুধু হয়। আর এই উৎসব পালন করার জন্য বিভিন্ন জায়গা থেকে সমস্ত ইয়ার ব্যান্ডার্স এখানে আসে। এখন গ্যাতসু সব মাস্টারদের সামনে এই কথা রাখে কি অ্যাংকে আর্থ নেশনের সাহায্য করার জন্য এখন পাঠানো উচিত হবে না, কারণ অ্যাং এখনো একটি বাচ্চা। কিন্তু সমিতির সদস্যরা এটাই মানে যে অ্যাং একজন অবতার, আর আর্থ নেশনকে বাঁচানো তার এটা কর্তব্য। কিন্তু অ্যাং এটা নিজেই জানতো না যে সেই হলো পরবর্তী অবতার। এখন গ্যাতসু অ্যাং এর সাথে মুখ্য মন্দিরে আসে, যেখানে ইয়ার নেশনে জন্ম নেওয়া অবতার ইয়াংচিয়াং এর মূর্তি ছিল। সে বলে ইয়ার নেশনের ইয়াংচিং একজন মহান অবতার ছিল। তার মৃত্যুর পর পরবর্তী অবতার ওয়াটার নেশনের কুরুক হয়, এরপর আর্থ নেশনের কিউশি, আর শেষ অবতার ছিল ফায়ার নেশনের রোকু। এর মানে পরবর্তী অবতার ইয়ার নেশন থেকেই একজন ইয়ার ব্যান্ডার হবে। তুমি সবসময় সবার থেকে আলাদা ছিলে, আর একজন খুব ভালো ইয়ার ব্যান্ডারও, আর তুমিই হলে পরবর্তী অবতার। এটা শোনার পর অ্যাং এটা মানতেই চায় না যে সে অবতার, সে এত বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নয়। সে ভয় পেয়ে যায়, কিন্তু গ্যাতসু তাকে বলে আর্থ নেশনের তোমার সাহায্যের দরকার, তাদের সাহায্য করার জন্য তোমাকে সেখানে যেতেই হবে। এটা শোনার পর অ্যাং রাতে ঘুমাতে পায় না। তখনই সেখানে উড়তে পারা একটি বাইসন চলে আসে, যার নাম আপা। সে অ্যাংয়ের কাছে আসে। এখন অ্যাং নিজের মনকে শান্ত করার জন্য আপার সাথে এখান থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু সেই সময় সেখানে রাজা সুজিন তার সৈন্য নিয়ে টেম্পলের নিচে পৌঁছে যায়, আর তারা টেম্পলে হামলা করে দেয়। এই হামলার খবর চারিদিকে ছড়িয়ে যায়। গ্যাতসু এখানকার বাচ্চাদের বাঁচাতে যায়, কিন্তু সেখানে সে অ্যাংকে দেখতে পায় না। এদিকে আবহাওয়া অনেক খারাপ হয়ে যায়। হঠাৎই আসা এই তুফানে আপা আর অ্যাং এই তুফানে ফেসে যায়। এদিকে টেম্পলে দুটি নেশনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। গ্যাতসু বাচ্চাদের নিয়ে মুখ্য টেম্পলে চলে আসে, যেখানে তার পিছনে পিছনে রাজা সুজিন আর তার সৈন্য চলে আসে। গ্যাতসু তার পুরো শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করে, কিন্তু আজ হলো ধূমকেতুর রাত, আর এই দিনে ফায়ার বেন্ডার্সদের শক্তি অনেক গুণ বেড়ে যায়। এই জন্য গ্যাতসু রাজা সুজিনের সামনে টিকতে পায় না। এরপর সুজিন গ্যাতসুর সাথে সব বাচ্চাদের জ্বালিয়ে পুড়িয়ে মারে। এদিকে এই ভয়ঙ্কর তুফানে আপা আর অ্যাং তাদের দুজনকে অনেক বড় একটি ঢেউ নিজের দাপটে নিয়ে নেয়, আর এতে অ্যাং বেহুশ হয়ে যায়।
পায়। তখনই অ্যাং এর মধ্যে অবতারের শক্তি জেগে ওঠে আর নিজের আশেপাশে একটি সুরক্ষা কবচ বানিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই ওয়াটার নেশনের একটি ছোট্ট গ্রুপকে। এটা বাড়ি কাটারা আর তার ভাই সকার। কাটারার ওয়াটার বেন্ডিং অনেক ভালো লাগতো আর সে অনেকবার লুকিয়ে লুকিয়ে এর প্র্যাকটিসও করত, কিন্তু সকার এটা একদমই পছন্দ ছিল না, কারণ সে ভয় পেত কি যদি এটা ফায়ার নেশন জানতে পায় তো তারা কাটারাকে বন্দি বানিয়ে নিয়ে যাবে। এখন এরা শিকারের জন্য বাইরে বের হয়, তখনই তারা পানির তীব্র স্রোতে ফেসে যায় আর নৌকো বয়ে কিনারা এসে ধাক্কা লাগে আর এতে এরা দুজন বরফের মধ্যে পড়ে যায়। কিন্তু তখনই তাদের নৌকো তাদের থেকে দূরে যাওয়া শুরু করে। দুজনই অনেক ঘাবড়ে যায়। তখন কাটারা নিজের বেন্ডিং দিয়ে নৌকোকে কাছে আনার চেষ্টা করে। তখনই তাদের পিছনে থাকা বরফে অদ্ভুত কিছু হতে থাকে। এর আগে তারা দুজন কিছু বুঝতে পাবেই তার আগেই বরফের মধ্যে অনেক তীব্র বিস্ফোরণ হয়। শক্তির আলোক রশ্মি সোজা আকাশের দিকে যায়। এই তীব্র আলোক রশ্মি পাশেই থাকা ফায়ার নেশনের রাজকুমার জুকো এটা দেখতে পায়। এদিকে আমরা দেখি যে সেই বরফের ভিতরে অ্যাং দাঁড়িয়ে আছে আর তার মধ্যে এখনো অবতারের শক্তি জেগে আছে, কিন্তু তখনই সে বেহুশ হয়ে নিচে পড়ে যায়। কাটারা এই বাচ্চাটির সাহায্য করতে চায় আর না চেয়েও সকা অ্যাংকে নিজের সাথে তার বাড়ি নিয়ে আসে। এদিকে জুকো তার চাচা আইরোকে সেই তীব্র আলোক রশ্মির ব্যাপারে কথা বলে আর বলে সেই তীব্র আলো অবশ্যই অবতারের সঙ্গে জড়িত। আমাদের অবতারের খোঁজে পাশেই থাকা সব জনবসতি এলাকায় যেতে হবে। আমরা দেখি যে জুকো ফায়ার নেশনের রাজা ওজায় তার ছেলে, কিন্তু রাজা সুজিনের কি হলো এটা আমরা আগে জানতে পারবো। এদিকে আমরা দেখি যে পুরো কবিলা অ্যাংকে এখানে ঘিরে রেখেছে, যেখানে কাটারার দাদি বলে এই ছেলে একজন ইয়ার ব্যান্ডার। তখনই সকা বলে এটা অসম্ভব, কারণ ইয়ার ব্যান্ডার্সরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। এখন কিছুক্ষণ পর অ্যাং সেই দিনের ঝলক দেখতে পায় আর এক ঝটকায় তার চোখ খুলে যায়। এখন অ্যাং বাইরে এসে দেখে যে কিছু বাচ্চারা খেলছে। বাচ্চাদের খেলতে দেখে অ্যাংও তাদের সাথে খেলতে থাকে। তখনই সকা সেখানে চলে আসে আর ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কে? অ্যাং বলে আমাকে ভয় পেও না, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি অ্যাং। তখনই অ্যাংয়ের আপার কথা মনে পড়ে। সে হাওয়াতে উড়ে আপা আপা বলে চিল্লাতে থাকে, আপাকে ডাকতে থাকে, কিন্তু সেখানে থাকা সমস্ত লোক একটি বাচ্চাকে হাওয়াতে উড়তে দেখে অবাক হয়ে যায়। এটা যথেষ্ট ছিল না কি কিছুক্ষণ পর তারা হাওয়াতে উড়তে থাকা একটি বাইসন দেখতে পায়। আপাকে আবার দেখতে পেয়ে অ্যাং খুশি হয়ে যায়। এখন অ্যাং নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা সবার সাথে শেয়ার করে। তখনই কাটারার দাদি বলে যে শেষ ধূমকেতু মহা উৎসব 100 বছর আগে হয়েছিল আর সেই দিনই ফায়ার নেশন ইয়ার নেশনে হামলা করেছিল আর সব এয়ারবেন্ডার্সদের মেরে ফেলেছিল। শুধু একমাত্র অবতারই ছিল যে তাদের আটকাতে পারত, কিন্তু যখন দুনিয়ার তার অনেক প্রয়োজন ছিল সে তখন হঠাৎ করে উধাও হয়ে যায়। এখানকার সব বাচ্চা বাচ্চা এই কাহিনী জানে, কিন্তু শুধু তুমি জানো না, কারণ তুমি সেই দিন থেকে আজ পর্যন্ত সেই বরফে ফেসেছিলে। এই পুরো দুনিয়ায় তুমিই একমাত্র শেষ এয়ারবেন্ডার, দি লাস্ট এয়ারবেন্ডার, আর হতে পারে পরবর্তী অবতার। এটা শুনেই অ্যাং সেখান থেকে চলে যায়। এরপর কাটারা অ্যাং এর কাছে যায়। অ্যাং বলে 100 বছর পার হয়ে গেছে, আমার সব বন্ধু, আমার ঘর সবকিছু শেষ হয়ে গেছে। কাটারা তাকে বলে তারই মতো সে তার সবকিছু হারিয়েছে। ফায়ার নেশন তার কবিলাতে হামলা করে দিয়েছিল, যেখানে তার মায়ের মৃত্যু হয়। আর 3 বছর আগে ফায়ার নেশনের একটি জাহাজে তার বাবা হামলা করতে গিয়েছিল, আর সেদিনের পর থেকে আমি তাকে দেখতে পাইনি আর সে ফিরেও আসেনি। আর সেদিনের পর থেকেই সকা এই পুরো কবিলাকে সামলানোর দায়িত্ব নেয়। ফায়ার নেশন প্রায় পুরো দুনিয়ায় কবজা করে ফেলেছে, কিন্তু ওয়াটার নেশন আর আর্থ নেশনের কিছু অংশ এখনো তাদের সাথে লড়াই করছে। অ্যাং তাকে বলে ফায়ার নেশনে আমার অনেক বন্ধু ছিল। কাটারা বলে এখন কেউই অন্য কোনো নেশনে যায় না, এখানে অনেক কিছুই বদলে গেছে। এরপর কাটারা অ্যাংকে তার প্র্যাকটিস করার জায়গায় নিয়ে যায়, যেখানে অ্যাং তাকে দেখে হয়রান হয়ে যায় যে সে একজন ওয়াটার ব্যান্ডার। তখন কাটারা বলে সে এই কবিলার শেষ ওয়াটার ব্যান্ডার, কিন্তু সে ওয়াটার ব্যান্ডিং এ এখনো অনেক কাঁচা। অ্যাং তাকে তার গুরুর শেখানো কথা বলে কি আমাদের আশেপাশে থাকা ঊর্জাকে অনুভব করতে হবে, আর এতে আমাদের শক্তি অনেক গুণ বেড়ে যায়। কাটারা অ্যাং এর কথায় মনোযোগ দিয়ে আবার চেষ্টা করে, তো সে নিজেই হয়রান হয়ে যায় কি সে কত সহজে একটি পানির গোলা বানিয়েছে, যা সে কয়েক মাস ধরে চেষ্টা করছিল। কিন্তু তাদের খুশি তখনই ভয়ে পরিণত হয়ে যায় যখন তারা তাদের চোখের সামনে ফায়ার নেশনের জাহাজ দেখতে পায়। সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। এখন তাদের ক্ল্যানের বাইরে জুকো তার সৈন্যদের নিয়ে হাজির হয়। সে বলে আমার সেই ব্যক্তির দরকার যে এখানকার নয়, কিন্তু এখানেই লুকিয়ে আছে। তাকে আমার হাতে তুলে দাও, না হলে আমি সবকিছু জ্বালিয়ে ছারখার করে দেব। সকা এটা শুনতেই অ্যাংকে আনতে যায়। কাটারা গিয়ে তাকে বলে প্লিজ এমনটা করিস না, দোহাই তোমার, আবতারই হলো আমাদের একমাত্র আশা। তুমি আমাদের এই কবিলার, আমাদের ক্ল্যানের লিডার, আর একজন লিডার সবসময় দুর্বলদের পাশে থাকে। অ্যাং এর আমাদের সাহায্যের দরকার। এটা শোনার পর সকা বাইরে গিয়ে অ্যাংকে তাদের হাতে তুলে দিতে মানা করে দেয় আর তাকে একা লড়ার জন্য চ্যালেঞ্জ করে। জুকো খুশি
খুশি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এখন দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু দুর্বল সকা ফায়ার নেশনের দুর্দান্ত ফায়ার ব্যান্ডার আর পরবর্তী রাজার সামনে টিকতে পায় না। আর জুকো যখনই সকার উপর শেষ হামলা করবেই অ্যাং তখনই সামনে চলে আসে। সে জুকোর সাথে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার আগে অ্যাং সকাকে ধন্যবাদ জানায় কি সকা তার জন্য নিজের জীবনেরও পরোয়া করেনি। নিজের লোকেদের বাঁচানোর জন্য সকার চুপ থাকা ছাড়া কোনো রাস্তা ছিল না। আর অ্যাং জুকোর সাথে চলে যায়। এখন অ্যাংকে জাহাজের জেলে বন্দি করে দেওয়া হয়, যেখানে আইডো অ্যাং এর সাথে দেখা করতে আসে। অ্যাং জিজ্ঞাসা করে কি ফায়ার নেশন এই যুদ্ধ শুরুই কেন করেছে। আইডো বলে দুনিয়াতে শান্তি এবং স্থিরতা আনার জন্য। কিন্তু অ্যাং এটাই বুঝতে পারছে না যে লোকেদের মেরে দুনিয়াতে শান্তি আর স্থিরতা কিভাবে আসবে। এর উত্তর আইডোর কাছেও ছিল না, এই জন্য সে এখান থেকে চলে যায়। কিন্তু অ্যাং নিজের শক্তি দিয়ে চাবি চুরি করে ফেলে। এখন অ্যাং সেই জেল থেকে বেরিয়ে একটি রুমে পৌঁছায়, যা অ্যাকচুয়ালি জুকোর রুম ছিল। অ্যাং সেখানে জুকোর লেখা একটি বই পায়, যেখানে অ্যাংয়ের আগের সবগুলো অবতারের ব্যাপারে অনেকগুলো তথ্য জানকারি ছিল। অ্যাং সেই বইটি নিয়ে নেয়, তখনই সে তার লাঠিও পেয়ে যায়। এখন লুকিয়ে লুকিয়ে অ্যাং জাহাজের বাইরে আসে আর সুযোগ পেয়ে সেখান থেকে ঝাঁপ দেয় আর নিজের লাঠিতে থাকা পাখার সাহায্যে সেখান থেকে উড়ে যায়। কিন্তু জুকো এটা জেনে যায় আর নিজের সাথীদের অ্যাংয়ের উপর হামলা করতে বলে, কিন্তু অ্যাং সহজেই তাদের হামলার থেকে বেঁচে যায়। তখন জুকো নিজের পুরো শক্তি দিয়ে অ্যাংয়ের উপর হামলা করে। একটি আগুনের গোলা তার দিকে ছোড়ে, যা সোজা অ্যাংকে লাগে আর অ্যাং নিচে পড়তে থাকে। আর মাটিতে পড়ার আগে আগেই সকা এসে তাকে ধরে ফেলে। সকা আর কাটারা আপার উপর বসে অ্যাংকে বাঁচাতে এসেছে। তারা একে অপরকে দেখে খুশি হবেই কি তখনই জুকো আরেকটি আগুনের গোলা দিয়ে তাদের উপর হামলা করে, কিন্তু সেই আগুনের গোলা তাদের কাছে পৌঁছায় না, কারণ কাটারা পানির একটি দেওয়াল খাড়া করে দিয়েছিল। কিন্তু কাটারার এই দুর্দান্ত কাজে নিজেরই বিশ্বাস হয় না। এদিকে রাগে ক্রোধে ভরা জুকো তাদের যেতে দেখা ছাড়া কিছুই করতে পারছিল না। এখন সকা তাদের বলে এরা এখানেই থামছে না, আমাদের পিছু নেবেই, এই জন্য আমরা বাড়ি ফিরে যেতে পারবো না, না হলে তারা সেখানে থাকা সব লোকেদের মেরে ফেলবে। তো অ্যাং তাদের নিজের বাড়ি ইয়ার টেম্পলে নিয়ে আসে, কিন্তু এখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে 100 বছর আগের হামলাতে। চারিদিকে শুধু আগুনের কালো দাগ। অ্যাং এর সুন্দর শান্তির ঘর সবকিছু আগুনের ছাইয়ে পরিণত হয়ে গেছে। এদিকে অ্যাং নিজের চোখে এগুলো বিশ্বাসই করতে পারছিল না। এখন অ্যাং মুখ্য মন্দিরে যায়, যেখানে গ্যাৎসু বাচ্চাদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিল। নিজের বন্ধু নিজের গুরুর কঙ্কাল দেখে অ্যাং নিজের হুঁশ হারিয়ে ফেলে আর তার মধ্যে আবার সেই অবতারের শক্তি জেগে ওঠে। এখন অ্যাংয়ের চারিদিকে একটি তুফানের সৃষ্টি হয়। সকা আর কাটারা ভয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই অ্যাংয়ের তার গুরুর বলা একটি কথা মনে পড়ে, এই সব শক্তির ব্যবহার তোমার থেকে ভালো আর কেউই করতে পারবে না অ্যাং, তুমি সব সময় আমার বন্ধু ছিলে আর থাকবে। আর এতে অ্যাংয়ের রাগ ঠান্ডা হয়ে যায়, তার চেতনা ফিরে আসে। এখন দুঃখী অ্যাং কাটারাকে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর অ্যাং নিজেকে সামলায়। এই ঘটনায় অ্যাংকে বদলে দেয়। সে বলে আপনজনদের কুরবানি আমি এইভাবে ব্যর্থ হয়ে যেতে দেব না। আমার বাকি সব বেন্ডিংগুলোকে শিখতেই হবে, আমার এই দুনিয়াকে বাঁচাতে হবে, কারণ আমি অবতার। দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়া অ্যাং এখন এই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেয়। কিন্তু এদিকে জুকো রাগে ক্রোধে পাগল হয়ে গেছে, তার কোনোভাবেই অবতারকে ধরতে হবে। কিন্তু অবতারকে নিয়ে জুকোর এই পাগল হওয়ার কারণ কি? আসলে জুকোর আসল কাহিনী কি? আর অবতার হওয়ার এর পরের গন্তব্য কি হবে? জানার জন্য অবশ্যই কমেন্টে নেক্সট পার্ট লিখবেন আর ভিডিওকে নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনারা শুনছিলেন সিনেবক্স, তো দেখা হচ্ছে এর পরের এপিসোডে।